ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আছি তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। আমরা তৃতীয় অধ্যায় আলোচনা শুরু করেছি, কোষ রসায়ন। আজকে আমরা 4 নম্বর লেকচার আলোচনা করব। আমরা এখানে মূলত আমিষ বা প্রোটিনের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তবে প্রোটিন সম্পর্কে জানতে হলে আমাকে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানতে হবে। কেন? কারণ আমরা দেখব যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আমিষ বা প্রোটিন তৈরি করছে। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে এই আমিষ সম্পর্কে জানতে হলে আমাকে আগে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সেজন্য আমি প্রথমে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আলোচনা করব, এরপর আমরা প্রোটিন বা আমিষ নিয়ে কথা বলবো। তোমরা প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তোমাদের রোল নাম্বার এবং নাম লিখে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তোমরা যারা আসছো প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমি ক্লাস শুরু করছি। আমি তোমাদের বলছি, প্রথমে আমরা অ্যামিনো অ্যাসিড নিয়ে কথা বলবো। এই অ্যামিনো অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। কেন? কারণ প্রোটিনের প্রধান গাঠনিক উপাদান হিসেবে অ্যামিনো অ্যাসিড কাজ করে। আমরা যদি অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞায় যাই বা কি কি দিয়ে অ্যামিনো অ্যাসিড গঠিত, তাহলে আমরা বলতে পারি কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ এবং অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন করে তাকে অ্যামিনো অ্যাসিড বলা হয়। মানে একটা জৈব অ্যাসিডের একটা হাইড্রোজেন পরমাণু যদি অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই অ্যাসিডটাকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড। তার মানে তোমরা মনে রাখবা অ্যামিনো অ্যাসিডের মধ্যে অবশ্যই একটা অ্যামিনো গ্রুপ থাকবে এবং এক বা একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। এছাড়াও অন্যান্য কার্যকরী গ্রুপও থাকতে পারে। আমি আরেকবার বলছি, তোমরা মনে রাখবা অ্যামিনো অ্যাসিডে একটা অ্যামিনো গ্রুপ থাকবে এবং একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, অবশ্যই থাকতে হবে। বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড আছে উদ্ভিদে। এর মধ্যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সজ্জিত এবং সমন্বিত হয়ে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করে। যেটা বলছিলাম যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে প্রকৃতিতে বা উদ্ভিদে, কিন্তু সব ধরনের অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিন গঠনে অংশগ্রহণ করবে না। মাত্র 20 প্রকার অ্যামিনো অ্যাসিড, মানে 20টা অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে সজ্জিত হয়ে প্রোটিন গঠন করবে। ঠিক আছে, আমরা এখন অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক সংকেত দেখব। আমরা যদি অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক সংকেত দেখি তাহলে আমরা দেখব এটার রাসায়নিক সংকেত হচ্ছে RCH NH2COOH। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক সংকেত। এখানে আর গ্রুপ যেটা আছে, এই আর হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু বা কার্বনযুক্ত কোনো জৈব যৌগ। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে, এই যে রাসায়নিক সংকেত, এই রাসায়নিক সংকেতটাকে আমরা এখানে এরকম ভাবে দেখিয়েছি। তার মানে কার্বনের যে 4টা হাত আছে, এই 4টা হাতের মধ্যে একটা হাতে আমরা কার্বক্সিল গ্রুপ দেখিয়েছি, আরেকটা হাতে আমরা অ্যামিনো গ্রুপ দেখিয়েছি, আরেকটা হাতে হাইড্রোজেন দেখিয়েছি এবং আরেকটা হাতে আমরা আর দেখিয়েছি। এই যে আর জিনিসটা আছে, এই আর হচ্ছে তোমার এই আর এর মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু থাকতে পারে অথবা কার্বনযুক্ত কোনো জৈব যৌগও থাকতে পারে। তোমরা মনে রাখবা এই আর এর উপর ভিত্তি করে কিন্তু অ্যামিনো অ্যাসিড বিভিন্ন ধরনের হয়। মানে এই আর গ্রুপটা কি হবে তার উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডটা বিভিন্ন ধরনের হয়। প্রথমে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমরা দেখব যে অবশ্যই একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে। এছাড়াও আরেকটা হাইড্রোজেন থাকতে পারে বা অন্য কোনো কার্বন যুক্ত কোনো জৈব যৌগ থাকতে পারে, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি। এবং আমি তোমাদেরকে বলেছি এই আর বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন ধরনের হয়। যেমন ধরো এখানে উদাহরণ আছে, দেখো আর গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আলফা কার্বন আমি একটু পরে বোঝাবো তোমাদের। যেটা বলছিলাম যে দেখো এই আর গ্রুপটা যদি হাইড্রোজেন হয় তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটা হবে গ্লাইসিন। আর গ্রুপটা যদি সিএসটি হয় তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে অ্যালানিন। আর গ্রুপটা যদি CH2OS হয় তাহলে সেই অ্যামিনো অ্যাসিডের নাম হবে সিরিন। যদি CH2SH হয় তাহলে সেই অ্যামিনো অ্যাসিডের নাম হবে সিস্টিন। মানে যেটা তোমাদেরকে বলছিলাম যে অ্যামিনো অ্যাসিডের জন্য একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে। আরেকটা হাতে
আর গ্রুপ থাকবে, মানে এই আরটা বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন ধরনের হয়ে থাকে, বা এই আর গ্রুপের উপর মূলত নামকরণটা হয়ে থাকে। ঠিক আছে, এ পর্যন্ত বুঝেছি আমরা অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন বুঝেছি। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এর নিকটবর্তী কার্বন পরমাণুকে আলফা কার্বন বলা হয়। মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে তো একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, তাই না? এই কার্বক্সিল গ্রুপে সবচেয়ে কাছের যে কার্বন থাকবে সেই কার্বনকে বলা হবে আলফা কার্বন। দেখো এই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই 2 নাম্বার অ্যালানিনের ক্ষেত্রে আসো, এখানে আলফা কার্বন কি এটা হবে? এটা হবে না, এইটা হবে, মাঝখানেরটা হবে। কেন বলো তো? এই কার্বনটা কার্বক্সিল গ্রুপের সবচেয়ে কাছাকাছি আছে। ঠিক আছে, এই কার্বনটা কিন্তু না। আমি আরেকবার বলছি, আলফা কার্বন কোনটা? এই কার্বক্সিল গ্রুপের সবচেয়ে কাছাকাছি যে কার্বনটা থাকবে সেই কার্বনটাকেই বলা হবে আলফা কার্বন। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আলফা কার্বন। অ্যামিনো অ্যাসিডে অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ উভয়ই আলফা কার্বনে যুক্ত থাকলে তাকে আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়। মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, সব অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড হবে না। কোন অ্যামিনো অ্যাসিড গুলো আলফা অ্যামিনো অ্যাসিড হবে বলো তো? যেই অ্যামিনো অ্যাসিডের মধ্যে এই যে আলফা কার্বন আছে, এই আলফা কার্বনে কার্বক্সিল গ্রুপও যুক্ত থাকবে, আবার অ্যামিনো গ্রুপও যুক্ত থাকবে। এইখানে তোমরা যে কার্বনগুলো দেখতে পাচ্ছ সবই হচ্ছে আলফা কার্বন, মানে আলফা অ্যামিনো অ্যাসিড। কেন বলো তো? কারণ এটা হচ্ছে আলফা কার্বন, তাই না? এই আলফা কার্বনে কার্বক্সিল গ্রুপ অ্যামিনো গ্রুপ আছে, এটাও হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। কেন বলো তো? কারণ এখানে দেখো এই আলফা কার্বনে কার্বক্সিল গ্রুপ অ্যামিনো অ্যাসিড অ্যামিনো গ্রুপ দুইটাই আছে। তাহলে যেটা বলছিলাম যে আলফা অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বলবো, পরীক্ষায় কিন্তু মাঝে যে আসে আলফা অ্যামিনো অ্যাসিড বলতে কি বোঝো, তখন আমরা বলবো যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ উভয়ই যদি আলফা কার্বনে যুক্ত থাকে তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটাকে বলা হবে আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা কার্বন কি বলতো? এই অ্যামিনো অ্যাসিডে কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী কার্বনকে বলা হবে আলফা কার্বন। ঠিক আছে, মানব দেহে বিদ্যমান প্রায় সবগুলো অ্যামিনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। মানব দেহে বিদ্যমান সব অ্যামিনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, মানে আমাদের দেহে যত অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সবই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তার মানে হচ্ছে সেই অ্যামিনো অ্যাসিডে যে আলফা কার্বনটা থাকে সেই আলফা কার্বনে কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকবে এবং অ্যামিনো গ্রুপও যুক্ত থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি এইটা বুঝে থাকো, তোমরা আজকের ক্লাসে সবকিছুই বুঝবা। আজকের ক্লাসের বেসিক হচ্ছে এই জিনিসটা, খুবই সহজ একটা টপিক। আমি আরেকবার বলছি, আমরা অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন সম্পর্কে জানছি। অ্যামিনো অ্যাসিডের যদি রাসায়নিক সংকেত আমরা জানি তাহলে আমরা দেখব এটা রাসায়নিক সংকেত কি, RCHNH2COOH। তার মানে অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো গ্রুপ থাকে, একটা কার্বক্সিল গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকে, আরো একটা জিনিস থাকে আর। এই আরটা কি? এই আরটা একটা হাইড্রোজেন পরমাণু হতে পারে অথবা কোনো জৈব যৌগ হতে পারে। ঠিক আছে, তবে আমরা মনে রাখবো যে অ্যামিনো অ্যাসিডে অন্তত একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে এবং একটা পার্শ্বশিকল গ্রুপ আর থাকবে। তবে কোনো কোনো অ্যামিনো অ্যাসিডে দুইটা অ্যামিনো গ্রুপ থাকতে পারে, দুইটা কার্বক্সিল গ্রুপ থাকতে পারে অথবা সালফারও থাকতে পারে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। আর প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিড কি বলতো? আলফা কার্বনে যদি কার্বক্সিল গ্রুপ এবং অ্যামিনো গ্রুপ দুইটাই যুক্ত থাকে সেই অ্যামিনো অ্যাসিডটাকে বলা হবে আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা কার্বন কি বলতো? কার্বক্সিল গ্রুপের অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী কার্বনকে বলা হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে বলেছি এই যে অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক সংকেতে একটা আর গ্রুপ থাকে, এই আর গ্রুপ কেমন হবে সেটার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিডের নামকরণ করা হয়ে থাকে। এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝেছো? আমাকে রেসপন্স করো, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, না বুঝলে পরবর্তী লেকচারটা বুঝবা না, পরবর্তী প্রোটিনের অংশটা। ছেলেরা রেসপন্স করো, বুঝেছো সবাই? জি ম্যাম। সবাই বুঝেছো? কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে কি ম্যাডাম আমরা বলতে পারি যে সকল অ্যামাইনো অ্যাসিড আলফা অ্যামাইনো অ্যাসিড? না, সব অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড না। অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু সব অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড না। শুধুমাত্র আলফা অ্যামিনো অ্যাসিড সেটাই হবে যেটার আলফা কার্বনে কার্বক্সিল গ্রুপ এবং অ্যামিনো গ্রুপ যুক্ত থাকবে। আর আমাদের ক্ষেত্রে মানব দেহে যে অ্যামিনো অ্যাসিড গুলো পাওয়া যায় সেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। উদ্ভিদে কিন্তু আলফা অ্যামিনো অ্যাসিড ছাড়াও অন্য অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, মানে আলফা কার্বনে অ্যামিনো অ্যাসিডটা না থেকে অন্য কোনো কার্বনেও থাকতে পারে।
ঠিক আছে, তবে তোমরা মনে রাখবা সাধারণত প্রোটিন গঠনে যে অ্যামিনো অ্যাসিড গুলো অংশগ্রহণ করে সেগুলো সাধারণত আলফা অ্যামিনো অ্যাসিডই হয়ে থাকে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমরা বুঝেছি। আমি আরেকবার বলছি, এই স্ট্রাকচারটা কিন্তু বেসিক একটা জিনিস, এটা না বুঝলে আমরা প্রোটিন বুঝবো না। ঠিক আছে, আমি তাহলে খুবই সংক্ষেপে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে না সেটা আমি বলছি না, তবে সাধারণত কম আসে, তাই আমি খুব সংক্ষেপে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, যেটা বলছিলাম যে মানবদেহে, হ্যাঁ বলো। একটু ওই অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের নাম দিছিলেন না, ওই স্লাইডটা একটু বার করা যাবে? বলো। আচ্ছা ছেলেরা, আমার আজকে ক্লাসটা একটু বড় একটা ক্লাস, তোমার যদি কোনো ক্লাস প্রশ্ন থাকে আমি আবারও ঢুকবো, আমার ক্লাস শেষে যদি আমি সময় না পাই আবারও জমে প্রবেশ করবো, তখন আমাকে জিজ্ঞেস করো, খাতায় লিখে রাখো তোমাদের সমস্যাগুলো। ছেলেরা, আমি যেটা বলছিলাম অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যের কথা যদি আমি বলি, মানবদেহে প্রায় সব অ্যামিনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে বর্ণহীন, স্বাদহীন, মিষ্টি বা তিক্ত স্বাদ হতে পারে। এরা পানিতে সহজে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। প্রোটিনকে আমরা আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাই, এবং এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। এই কথাগুলো কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে বলেছি। অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলা হয়। মানে অ্যামিনো অ্যাসিডের মধ্যে দেখবা একটা ক্ষারীয় গ্রুপ থাকে, একটা অম্লীয় গ্রুপও থাকে, তাই না? কার্বক্সিল গ্রুপ থাকে এবং অ্যামিনো গ্রুপ থাকে, তার মানে ক্ষারীয় এবং অম্লীয় দুই ধরনের গ্রুপই থাকে, যার কারণে এই অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলা হয়। এই জিনিসটা তোমরা মনে রাখবা। আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করছি না, আমি আগেই বলেছি অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ বৈশিষ্ট্য আমি সংক্ষেপে আলোচনা করব। উদ্ভিদ এবং প্রাণী দেহে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে, এগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলিফ্যাটিক, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের পার্শ্বশিকল গ্রুপ যেটা আছে আর গ্রুপ, এটা যদি এলিফ্যাটিক যৌগ হয় তাহলে সেটাকে এলিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড বলা হয়, আর যদি অ্যারোমেটিক হয় তাহলে সেটাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। আর অ্যামিনো অ্যাসিডে যদি এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডে বিপরীত ধর্ম পরিলক্ষিত হয় বা দেখা যায় তাহলে সেটাকে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। এলিফ্যাটিক যৌগ কি, অ্যারোমেটিক যৌগ কি, হেটারোসাইক্লিক যৌগ কি, এই জিনিসগুলো তোমরা কেমিস্ট্রিতে জানবা, এখানে আমি ডিটেল আলোচনা করছি না, তোমরা এখানে শুধু উদাহরণগুলো একটু মনে রাখবা। প্রোটিন গঠনের ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিড কি? যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন গঠনে অংশগ্রহণ করে সেই অ্যামিনো অ্যাসিড গুলোকে প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। সাধারণত 20টা অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। আমি তোমাদের প্রথম স্লাইডেই বলেছি উদ্ভিদের ক্ষেত্রে অসংখ্য অ্যামিনো অ্যাসিড সাধারণত দেখা যায় বা পাওয়া যায়, কিন্তু সব অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিন গঠনে অংশগ্রহণ করবে না। শুধুমাত্র এই যে এখানে যে নামগুলো আছে না 20টা অ্যামিনো অ্যাসিড, এই 20টা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করবে। এই 20টার বাইরে কোনো অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। এই নামগুলো তোমরা একটু পড়বা, এই নামগুলো কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে লাগবে। আমরা প্রথম অধ্যায়ের যে বাকি অংশ আছে, আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যখন পড়বো, প্রোটিন কিভাবে তৈরি হয় যখন সেটা আমরা দেখব, তখন কিন্তু এই অ্যামিনো অ্যাসিডগুলোর নাম আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছিলাম যে এই যে 20টা অ্যামিনো অ্যাসিড তোমরা দেখতে পাচ্ছ, এই 20টা অ্যামিনো অ্যাসিডই পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এর বাইরে কোনো অ্যামিনো অ্যাসিড থাকবে না প্রোটিনের মধ্যে। প্রোটিন তৈরি করতে হলে এই 20টা অ্যামিনো অ্যাসিডের যে কোনোটা বা কয়েকটা বা সবগুলো একসাথে যুক্ত হয়ে প্রোটিন গঠন করবে, তাই এদেরকে বলা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডগুলো প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না, তাদেরকে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। যেমন তোমাদের বলছিলাম যে উদ্ভিদে কিন্তু এই প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিড ছাড়াও আরো অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। ঠিক আছে, ওই যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন গঠনে অংশগ্রহণ করবে না সেগুলোকে বলা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আর খাদ্যের উপস্থিত প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় আর একটা হচ্ছে অনাত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কি? 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো আমাদের দেহে উৎপাদিত হয় না। তার মানে হচ্ছে এই যে 20টা অ্যামিনো অ্যাসিড আমরা দেখেছি, এই 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে
8টা অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে উৎপাদিত হতে পারে না, কিন্তু এগুলো তো লাগবে আমাদের প্রোটিন গঠনের জন্য, তাই না? তাহলে এই অ্যামিনো অ্যাসিডগুলো আমরা কোথা থেকে পাই? আমরা সাধারণত খাদ্যের সাথে এই অ্যামিনো অ্যাসিডগুলো গ্রহণ করি, মানে উদ্ভিদের থেকে আমরা খাদ্যের মাধ্যমে এই অ্যামিনো অ্যাসিডগুলো গ্রহণ করি। এই 8টা অ্যামিনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলা হয়। উদাহরণগুলো তোমরা দেখবা। অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কি? এই 20টার মধ্যে 12টা অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে উৎপাদিত হতে পারে, এই 12টাকে বলা হচ্ছে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তার মানে খাবার যখন আমরা খাই তখন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে শাকসবজি বেশি করে খেতে হবে। কেন? কারণ আমাদের অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে উৎপাদিত হয় না, এগুলো আমাদের কিন্তু উদ্ভিদ থেকেই নিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অ্যামিনো অ্যাসিডের কাজ আমি খুবই সংক্ষেপে বলবো। প্রোটিন তৈরি তথা আমিষ তৈরি করা অ্যামিনো অ্যাসিডের প্রধান কাজ। জীবদেহ গঠনে ভূমিকা পালন করে, ভিটামিন, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি তৈরিতে সহযোগিতা করে, দেহের পিএইচ নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, চুল এবং চোখের কোরাকয়েড স্তর যেটা আছে, চোখের একটা স্তরের নাম হচ্ছে কোরাকয়েড স্তর, এটা আমরা সেকেন্ড পেপারে দেখবো। এটা এখানে যে মেলানিন রঞ্জক আছে, সেই মেলানিন রঞ্জক সৃষ্টিতে অ্যামিনো অ্যাসিড সহযোগিতা করে। সহজ কথা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে। এই হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কাজ। তোমরা অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক সংকেতটাই মূলত ভালো করে পড়বা, আর বৈশিষ্ট্য এবং প্রকারভেদটাও জানবা। পরীক্ষায় আসতে পারে, আসবে না তা না, আসতে পারে, আসলে যেন তোমরা দিয়ে দিতে পারো। এখন আমরা পেপটাইড বন্ধনী সম্পর্কে আগে জানবো। আমি মূলত প্রোটিন শুরু করে দিয়েছি। আমরা প্রোটিনে যাওয়ার আগে আমরা দেখব যে কিভাবে 2টা বা তার অধিক অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। 2টা বা তার অধিক অ্যামিনো অ্যাসিড, আমি তোমাদেরকে বলেছি যে একাধিক অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মূলত প্রোটিন তৈরি করবে। পেপটাইড বন্ধনীর সংকেতটা কি? দেখো, CONH, এই বন্ধনীটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধনী। আমি যদি সংজ্ঞাটা তোমাদেরকে বলি, একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় পেপটাইড বন্ধনী বা পেপটাইড বন্ড। এবং এই পেপটাইড বন্ড, অসংখ্য অ্যামিনো অ্যাসিড এরকম পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিনটা তৈরি করবে। এবং যখন এই পেপটাইড বন্ড তৈরি হয়, মানে 2টা অ্যামিনো অ্যাসিড অণুর সংযোগস্থলে যখন পেপটাইড বন্ড তৈরি হয়, তখন এখান থেকে এখনো পানি বের হয়ে যায়, সেটা আমরা দেখব। তোমরা সবাই পেন্সিল এবং খাতা নিয়ে, খাতা হাতে নাও। আমি আরেকবার বলছি, তোমরা সবাই কলম অথবা পেন্সিল এবং খাতা হাতে নাও। আমি এখন তোমাদের এই স্ট্রাকচারটা আঁকা শেখাবো। খুবই সহজ স্ট্রাকচার, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা কি করব, আমরা পাশাপাশি 2টা অ্যামিনো অ্যাসিড এঁকে ফেলবো। তোমরা পাশাপাশি 2টা অ্যামিনো অ্যাসিড এঁকে ফেলো। অ্যামিনো অ্যাসিড আমরা কিভাবে আঁকবো? আমরা জানি যে মাঝখানে একটা কার্বন দাও, কার্বনের এক পাশে কার্বক্সিল গ্রুপ দাও, আরেক পাশে অ্যামিনো গ্রুপ দাও। দেখো এই NH2, এটা আমরা ভেঙে ভেঙে দেখিয়েছি, কেননা এখানে আমরা হচ্ছে বন্ধনীটা দেখাবো সেজন্য। তাহলে ছেলেরা এভাবে একটা অ্যামিনো অ্যাসিড আঁকো, NH2 অ্যামিনো গ্রুপ, এরপরে হচ্ছে কার্বন, কার্বনের এই হাইড্রোজেনটা এখানেও দিতে পারো, উপরেও দিতে পারো, নিচে হচ্ছে আর এখানে হচ্ছে কার্বক্সিল গ্রুপ COOH। আমরা এইভাবে লিখেছি আমাদের বিক্রিয়া দেখানোর সুবিধার জন্য। এই হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। পাশে আরেকটা অ্যামিনো অ্যাসিড এঁকে ফেলো। দেখো এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ NH2, এটা হচ্ছে C, উপরে H দিতে পারো, এই পাশে দিলেও সমস্যা নাই, নিচে হচ্ছে R ড্যাশ বা R প্রাইম। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি R লিখেছি, এখানে আমি R প্রাইম বা R ড্যাশ লিখেছি, কেন বলো তো? আমি বোঝাতে চেয়েছি এই 2টা হচ্ছে ভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড। আমরা তো জানি এই R বা পার্শ্ব শিকলের উপরই কিন্তু অ্যামিনো অ্যাসিডের নামটা নির্ভর করে বা কোন ধরনের অ্যামিনো অ্যাসিড হবে, তাই না? সেজন্য আমরা এখানে R দিয়ে বুঝিয়েছি এক ধরনের অ্যামিনো অ্যাসিড, R ড্যাশ দিয়ে বুঝিয়েছি এটা আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড, আর এখানে হচ্ছে COOH কার্বক্সিল মূলক। ঠিক আছে, তাহলে ছেলেরা খেয়াল করে দেখো, সবাই হাত ধরে ধরে করবা এটা। এই যে প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের যে হাইড্রোক্সিল মূলক আছে, এটার সাথে দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের এই অ্যামিনো গ্রুপের যে হাইড্রোজেন আছে, এই 2টা যুক্ত হবে। যুক্ত হয়ে এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে যে দেখো এই যে বন্ধনীটা তৈরি করবে, এটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধনী। তোমরা দেখিয়ে দাও, তোমরা হাত ধরে ধরে অ্যারো চিহ্ন দিয়ে কিভাবে দেখবা, দেখ হাত ধরে ধরে আঁকবা। H2N আঁকলা, এরপর হচ্ছে CHR, এরপর হচ্ছে COO, নিচের হাইড্রোক্সিল তো থাকবে না কারণ পানি তৈরিতে চলে যাবে। এরপরে এখানে একটা বন্ধনী দেখিয়ে দিবা, এই যে বন্ধনী N, N এর উপরে দেখো এই যে হাইড্রোজেন, নিচের হাইড্রোজেন কোথায় গেল? পানি তৈরিতে চলে গেল। এরপর হচ্ছে CH, R প্রাইম, COOH।
এবং এই হচ্ছে পানি। আঁকাটা খুবই সহজ এবং এটা কিন্তু মুখস্থ করতে হবে না। তোমরা পাশাপাশি দুইটা অ্যামিনো অ্যাসিড এঁকে দিবা। অ্যামিনো অ্যাসিড দুইটার মধ্যে হচ্ছে প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের হাইড্রোজেন যুক্ত হবে, মানে এখানে যুক্ত হয়ে এখনো পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে এখানে হচ্ছে পেপটাইড বন্ধনী তৈরি করবে। ঠিক আছে, এইভাবেই সাধারণত অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এখন ছেলেরা একটা জিনিস দেখো, এই পেপটাইড বন্ধনীটাকে আমরা ডাইপেপটাইড বলছি। কেন বলো তো? কারণ দুইটা অ্যামিনো অ্যাসিড এখানে যুক্ত হয়েছে, দুইটা অ্যামিনো অ্যাসিড এখানে যুক্ত হয়ে ডাইপেপটাইড গঠন করেছে, তাই এই পেপটাইড বন্ধনীটাকে আমরা বলছি ডাইপেপটাইড। ছেলেরা এই পর্যন্ত তোমরা বুঝেছো কিনা, এই স্ট্রাকচারটা তোমরা বুঝেছো কিনা একটু রেসপন্স করো খুব দ্রুত। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, সবাই বুঝেছো? সহজ কিন্তু। দেখো আমি তোমাদেরকে বলি যে আমরা খুব বেশি মুখস্থ করব না, আমরা সবকিছু বুঝে বুঝে পড়বো। মুখস্থ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আমরা যদি বুঝে বুঝে পড়ি আমাদের কিন্তু ভুল হবে না। ঠিক আছে, আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও দেখেছি, আমরা যখন ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড এঁকেছি ওখানে কিন্তু আমরা মুখস্থ করবো না, আমরা দুইটা মনোস্যাকারাইড এঁকে তারপরে বন্ধনীগুলো দেখায় দেবো। এখানের ক্ষেত্রেও তাই। এটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে। পেপটাইড বন্ধনী কি তখন আসতে পারে, বা তো পরীক্ষায় আসতে পারে প্রোটিন কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটা দেখাও, তখন হচ্ছে এটা আমাদেরকে দেখিয়ে দিতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম, দেখো দুইটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটা বৃহৎ পেপটাইড গঠন করে, মানে এই যে চেনের মতো যে স্ট্রাকচারটা না, এইটাকে বলা হচ্ছে পেপটাইড। আবার অনেকগুলো পেপটাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। একাধিক পলিপেপটাইড যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি হয়। খেয়াল করে দেখো, এই যে অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে মিলিত হয়ে ডাইপেপটাইড গঠন করবে। তিনটা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ট্রাইপেপটাইড গঠন করবে। 4 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে অলিগোপেপটাইড গঠন করবে। অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করবে। সাধারণত আমরা প্রোটিন যেটাকে বলি সেটা সাধারণত পলিপেপটাইড। পলিপেপটাইড চেনকে প্রোটিন বলা হয়। ঠিক আছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে এই পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করবে। এটা যদি আমরা বুঝি, আজকের ক্লাসের বেসিক জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন আমরা প্রোটিন নিয়ে কথা বলবো। প্রোটিনের সংজ্ঞায় আমরা বলতে পারি প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহৎ যৌগিক জৈব অণু, অথবা আমরা বলতে পারি যে প্রোটিন হচ্ছে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের পরিমাণকে প্রোটিন বলা হয়। এই সংজ্ঞাতে মূলত বোঝাতে চেয়েছে যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, অথবা আমরা যদি প্রোটিনকে ভাঙি বা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো বলতো? অ্যামিনো অ্যাসিড পাবো। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডের বহু অণু পেপটাইড বন্ধনের দ্বারা যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করে। আমরা কিন্তু প্রথম এই যে পেপটাইড যৌগ, এই স্লাইডে অনেক কিছু আলোচনা করেছি, এটাই আমরা একটু রিপিট করব। এখানে যেটা বলছিলাম, তোমরা এই জিনিসটা মনে রাখবা যে কমপক্ষে 51টা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা ইনসুলিন গঠন করে, মানে 51টার নিচে অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে সেটা প্রোটিন হবে না। প্রোটিন হতে হলে কমপক্ষে 51টা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হতে হবে, মানে সবচেয়ে ছোট প্রোটিন বা পেপটাইড যৌগ হচ্ছে ইনসুলিন। আমরা এটা বলতে পারি ইনসুলিন হচ্ছে এক ধরনের প্রোটিন। কোথায় পাওয়া যায়? জীবদেহের সব জায়গায় প্রোটিন পাওয়া যায়। একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের দেহের প্রায় সবকিছুই প্রোটিন দ্বারা তৈরি। প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। কেন? দেখো, কারণ আমরা যদি নখের গঠন, আমরা যদি চুলের গঠন দেখে আমাদের দেহের গঠন দেখে আমরা দেখব প্রত্যেকটা জায়গাতেই প্রোটিন আছে, যার কারণে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। ঠিক আছে, তাহলে প্রোটিন কোথায় পাওয়া যায়? আমাদের দেহের প্রায় সব জায়গায় প্রোটিন পাওয়া যায়। আমাদের বিভিন্ন অঙ্গের গাঠনিক উপাদান হিসেবে প্রোটিন থাকে, বিভিন্ন হরমোন, এনজাইম, এগুলোও কিন্তু প্রোটিন। কোথায় প্রোটিন তৈরি হয়? রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। আমরা এটা জানি যে কোষের রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। কিভাবে প্রোটিনটা তৈরি হয় এইটা আমরা প্রথম অধ্যায়ে জানবো। আমি তোমাদেরকে বলেছি আমরা এই তৃতীয় অধ্যায় শেষ করেই কিন্তু আমরা প্রথম অধ্যায়ে চলে যাব, বাকি অংশ শেষ করব। তখন আমরা দেখব ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনে যে আমরা দেখব যে কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে।
প্রোটিনের গঠন এখানে সব কথাই আমি তোমাদেরকে আগে বলেছি, শুধু একটু রিপিট করছি। এমিনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে প্রোটিন গঠন করে, এটা আমরা জানি। এমিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং এমিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি করে, তাই না? 2টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে সেটাকে আমরা ডাইপেপটাইড বলি, 3টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে ট্রাইপেপটাইড, 4টা থেকে 10টা যুক্ত হলে অলিগোপেপটাইড, আর 50টা বা তার বেশি অসংখ্য যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা পলিপেপটাইড বলি। প্রোটিন হচ্ছে মূলত একটা পলিপেপটাইড যৌগ। এই 3টার সংজ্ঞা তোমাদের মাঝে আসতে পারে। পেপটাইড কি, এটা সংজ্ঞা আসতে পারে। পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত অ্যামিনো অ্যাসিডের একটা শিকলকে পেপটাইড বলা হয়, তার মানে এইটাকে আমরা একটা পেপটাইড বলতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ডাইপেপটাইড, একটা শিকলকে পেপটাইড বলা হয়, এটা হচ্ছে একটা ডাইপেপটাইড। পলিপেপটাইড কি? পেপটাইড যেটাতে 50টি বা তার বেশি অ্যামিনো অ্যাসিড থাকে সেটাকে পলিপেপটাইড বলা হয়। প্রোটিনের সংজ্ঞা তোমরা এটা দিবা না, প্রোটিনের সংজ্ঞা তোমরা এই সংজ্ঞাটা দিবা। এখানে বলেছে যে এক বা একাধিক পলিপেপটাইড নিজেদের সাথে ফোল্ডেড হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশন আকৃতি প্রাপ্ত হয়। তার মানে এখানে তোমাদের বলেছে যে প্রোটিন তৈরি করতে গেলে একটা পলিপেপটাইডের শিকলও থাকতে পারে, আবার অনেকগুলো পলিপেপটাইডের শিকল একসাথেও যুক্ত হতে পারে। আমি আরেকবার বলছি, পলিপেপটাইড কি বলতো? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে যে চেন বা শিকল গঠন করে সেটাকেই কিন্তু পলিপেপটাইড বলা হয়। এখন প্রোটিনের ক্ষেত্রে একটা পলিপেপটাইডের শিকল থাকতে পারে, সেটাও একটা প্রোটিন হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে 2টা বা 3টা বা 4টা পলিপেপটাইড শিকল পরস্পরের সাথে কানেক্টেড হয়েও প্রোটিন তৈরি করতে পারে। নিচে উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো লাইসোজাইম, একটা এনজাইমের নাম, এটা হচ্ছে একটা প্রোটিন। এই লাইসোজাইমের ক্ষেত্রে একটা পলিপেপটাইড দ্বারা গঠিত হবে, মানে এই লাইসোজাইমের ক্ষেত্রে একটা মাত্র পলিপেপটাইডের চেইন থাকবে, ঠিক আছে? একটি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে লাইসোজাইম। 2টা পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে ইন্টোগ্রিন, মানে ইন্টোগ্রিন এক ধরনের প্রোটিন, এটার ক্ষেত্রে 2টা পলিপেপটাইড চেইন পরস্পরের সাথে যুক্ত হবে। কোলাজেন যেটা আছে এক ধরনের প্রোটিন, এইটার ক্ষেত্রে আমরা দেখব 3টা পলিপেপটাইড চেইন একসাথে যুক্ত হয়ে এই কোলাজেন তৈরি করছে। হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা দেখব শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা দেখব 4টা পলিপেপটাইড চেইন পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন গঠন করছে। আমি এই জিনিসটা আরেকবার তোমাদের ক্লিয়ার করছি, পলিপেপটাইড কি? অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। এখন কখনো কখনো একটা পলিপেপটাইড চেইন মিলেই একটা প্রোটিন তৈরি করতে পারে, কখনো কখনো দেখা যায় 2টা পলিপেপটাইড একসাথে যুক্ত হয়ে একটা প্রোটিন গঠন করে, কখনো দেখা যায় 3টা বা 4টা পলিপেপটাইড একসাথে যুক্ত হয়ে একটা প্রোটিন গঠন করছে, ঠিক আছে? এই হচ্ছে প্রোটিনের গঠন। এখন আমি সংক্ষেপে প্রোটিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশই ক্যালাসিত হয়। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার এবং এনজাইম সহযোগে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এইটার ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটে, মানে বহুবিধ ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটতে পারে। প্রোটিনের প্রধান রাসায়নিক উপাদান কি বলতো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। প্রোটিন যদি দেখো, অ্যামিনো অ্যাসিড যদি দেখো, তাহলে কিন্তু এই 4টা যৌগই সাধারণত থাকে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সালফার, আয়রন, কপার থাকতে পারে। প্রোটিন পানিতে দ্রবণীয়, লঘু অ্যাসিড, ক্ষার এবং মৃদু লবণের দ্রবণীয়, কিন্তু মনে রাখবা অ্যালকোহলে অদ্রবণীয়। যদি তাপ প্রয়োগ করা হয় অথবা অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে প্রোটিন জমাট বাঁধবে, এতে প্রোটিনের আণবিক স্ট্রাকচার মানে ভেতরের স্ট্রাকচারের পরিবর্তন হয়, বুঝতেই পারি আমরা। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী এবং বাফার দ্রবণ হিসেবে কাজ করে। একটা জিনিস মনে রাখবা, প্রোটিনকে অ্যামফোটেরিক অণু বলা হয়। কেন? এটি কিন্তু জ্ঞানমূলকে আসে। প্রোটিনকে কেন অ্যামফোটেরিক অণু বলা হয়? কারণ প্রোটিনের মনোমার যে অ্যামিনো অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিডে কিন্তু একটা ক্ষারীয় গ্রুপ অ্যামিনো গ্রুপ থাকে এবং একটা অম্লীয় কার্বক্সিল গ্রুপ থাকে, এবং এই 2টা গ্রুপ থাকার কারণে এই প্রোটিনের মধ্যে ক্ষারীয় এবং অম্লীয় উভয় ধরনের গুণাগুণই প্রকাশ পায়, যার কারণে প্রোটিনকে অ্যামফোটেরিক অণু বলা হয়, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা, প্রোটিনকে কেন অ্যামফোটেরিক অণু বলা হয়। এখন আমি প্রোটিনের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। বিভিন্নভাবে প্রোটিনের শ্রেণীবিন্যাস করা যায়। প্রোটিনের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যে এই জিনিসটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। প্রোটিনের শ্রেণীবিন্যাসে যত ধরনের উদাহরণ আছে প্রত্যেকটা উদাহরণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য, যার কারণে একটু কষ্ট করে প্রোটিনের শ্রেণীবিন্যাসের উদাহরণগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আমি শুরু করছি প্রোটিনের শ্রেণীবিন্যাস।
বিভিন্নভাবে করা যায়। প্রথমেই আছে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন কি? যে প্রোটিনগুলো কি করবে, আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করবে, সেগুলোকে গাঠনিক প্রোটিন বলা হয়। যেমন ধরো আমাদের চুল গঠনকারী প্রোটিন, আমাদের ত্বক গঠনকারী প্রোটিন, অন্তঃকঙ্কাল গঠনকারী প্রোটিনকে গাঠনিক প্রোটিন বলা হয়। যেমন ধরো ক্যারাটিন, এই ক্যারাটিন দিয়ে দেখবো আমাদের চুল গঠিত হয়, ফাইব্রিন, কন্ড্রিন, এইগুলো। আর কার্যকরী প্রোটিন কি? বিপাকীয় কাজে অংশগ্রহণকারী প্রোটিনগুলোকে কার্যকরী প্রোটিন বলা হয়। আমরা জানি আমাদের দেহের যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় সেগুলোর জন্য এনজাইম প্রয়োজন হয়, হরমোন প্রয়োজন হয়, ভিটামিন প্রয়োজন হয়, এগুলোও কিন্তু এক এক ধরনের প্রোটিন। এখন হচ্ছে আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের হয়, একটা হচ্ছে তন্তুময় আর একটা হচ্ছে গ্লোবিউলার। তন্তুময় আকৃতি কি? লম্বা সুতার মতো আকৃতি যেটা আছে সেটাই হচ্ছে তন্তুময় আকৃতি, যেমন হচ্ছে ক্যারাটিন, কোলাজেন, ফাইব্রিন, এগুলা। আর গ্লোবিউলার কি? গোলাকৃতির যে প্রোটিনগুলো আছে সেগুলোকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন, যেমন হচ্ছে ইনসুলিন, হিমোগ্লোবিন, এগুলো। গঠন অনুসারে প্রোটিন চার প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি। এই জিনিসটা যখন পড়বা তখন তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে, ছবিটা মিলিয়ে মিলিয়ে পড়বা। যেমন ধরো গঠন অনুসারে কিভাবে গঠিত হবে পেপটাইড গুলো, পেপটাইড চেন, সেই অনুসারে চার প্রকার। প্রাইমারি হচ্ছে চেনের মতো গঠন, মানে একটা পেপটাইড যখন চেনের মতো গঠন করে তখন সেটাকে বলা হয় প্রাইমারি প্রোটিন, যেমন হচ্ছে ইনসুলিন। সেকেন্ডারি কি? এই যে চেনের মতো গঠনটা আছে সেটাই যদি কুণ্ডলিত বা ভাঁজযুক্ত হয়ে অংশগ্রহণ করে সেটাকে বলা হয় ক্যারাটিন। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবা। টারশিয়ারি প্রোটিন হচ্ছে একটা 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক একটা গঠন করবে, এটা হচ্ছে টারশিয়ারি। আর কতগুলো টারশিয়ারি প্রোটিন যদি একত্রে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে সেটাকে কোয়াটার্নারি প্রোটিন বলা হয়, যেমন হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখবা যে 4টা পলিপ্যাপটাইড একসাথে একটা 3 ডাইমেনশন গঠনের মাধ্যমে যুক্ত হচ্ছে, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এটা নিয়ে আর আমি ডিটেল কথা বলছি না। প্রোটিনের শ্রেণীবিন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইটা, ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে। ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন 3 প্রকার: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন বা ডিরাইভ প্রোটিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3 প্রকার। সরল প্রোটিন কি? এই প্রোটিনটাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ পাবো না, মানে শুধু প্রোটিন অংশ পাবো বা শুধু অ্যামিনো অ্যাসিড পাবো। যুগ্ম প্রোটিন কি? এই প্রোটিনটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রোটিন অংশের সাথে আরেকটা নন প্রোটিন অংশ আমরা পাবো। আর উদ্ভূত প্রোটিন কি? এই প্রোটিনগুলো প্রকৃতিতে সাধারণত পাওয়া যায় না, কোনো বিক্রিয়ার কারণে এই প্রোটিনগুলো উৎপন্ন হয়, সেগুলোকে বলা হচ্ছে উদ্ভূত প্রোটিন। এগুলো নিয়ে আমি এখন তোমাদের আলোচনা করব। প্রথমে আমি সরল প্রোটিনে আসি। তোমাদের বলছিলাম এই প্রোটিনগুলোকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে শুধু অ্যামিনো অ্যাসিড পাবো, মানে প্রোটিন ছাড়া অন্য কোনো কিছু পাবো না, প্রোটিনের সাথে সম্পৃক্ত কিছু ছাড়া অন্য কিছু পাবো না। ঠিক আছে? দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিন 7 প্রকার, যেমন ধরো অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। এই সবগুলোর ক্ষেত্রে এটা কিসে দ্রবণীয় হবে, কিসে হবে না, তাপের প্রভাবে জমাট বাঁধবে কি বাঁধবে না, এবং উদাহরণ খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবা এই প্রথম দুইটা শুধু তাপের প্রভাবে জমাট বাঁধে আর বাকিগুলো জমাট বাঁধে না। আমি এই জিনিসগুলো ডিটেল তোমাদেরকে পড়াচ্ছি না, এটা আসলে পড়ানোর কিছুই নাই। এই চার্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে। সরল প্রোটিনের যে ছকটা আমি এখানে দিয়েছি এই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে। এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় আসবে, তোমাদের এডমিশন টেস্টে আসবে, যার কারণে তোমাদের একটু কষ্ট হবে। একটু কষ্ট হলেও তোমরা সরল প্রোটিনের এই কোনটা কোথায় দ্রবণীয় হবে, কোনটা তাপে জমাট বাঁধবে, কোনটা বাঁধবে না, এবং উদাহরণ, প্রত্যেকটা উদাহরণ তোমরা মনে রাখবা। ঠিক আছে? সরল প্রোটিন। এখন আমি যুগ্ম প্রোটিন নিয়ে কথা বলছি। যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকেই বলা হয় যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। মানে আমরা যদি এই প্রোটিনটাকে ভাঙি তাহলে আমরা অন্য আরেকটা নন প্রোটিন অংশ পাবো, এবং নন প্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থিটিক গ্রুপ। যুগ্ম প্রোটিন বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই সবগুলোর নামে কিন্তু তোমরা জানো যুগ্ম প্রোটিন। যেমন ধরো নিউক্লিয় প্রোটিন, খেয়াল করে দেখো সরল প্রোটিনের সাথে যদি নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকে তাহলে সেই প্রোটিনটাকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। আমরা ক্রোমোজোমে কিন্তু নিউক্লিয় প্রোটিন পাই, আমরা কিন্তু এগুলো জেনেছি। গ্লাইকোপ্রোটিন কি বলতো? আমরা কিন্তু প্লাজমা মেমব্রেনের গঠনে জেনেছি ফ্লুইড মোজাইক মডেলে সরল প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে সেটাকে গ্লাইকোপ্রোটিন বলা হয়, এটা আমরা প্লাজমা মেমব্রেনে পাই।
লিপোপ্রোটিন কি বলো? সরল প্রোটিনের সাথে লিপিড যুক্ত থাকলে সেটাকে লিপোপ্রোটিন বলা হয়। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলো মেমব্রেনে পায়। ক্রোমোপ্রোটিন কি? যদি সরল প্রোটিনের সাথে বিভিন্ন রঞ্জক পদার্থ যুক্ত থাকে, যেমন ধরো হিমোগ্লোবিনের ক্ষেত্রে বা ক্যারোটিনয়েডের ক্ষেত্রে, ক্লোরোফিলের ক্ষেত্রে প্রোটিনের সাথে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, সেটাকে ক্রোমোপ্রোটিন বলা হয়। ফসফোপ্রোটিন হচ্ছে সরল প্রোটিনের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে সেটাকে ফসফোপ্রোটিন বলা হয়, যেমন ধরো দুধের কেসিনোজেন, ডিমের ভাইটালিন এগুলো। মেটালোপ্রোটিন হচ্ছে সরল প্রোটিনের সাথে বা প্রোটিনের সাথে যদি কোনো মেটাল আয়ন থাকে, যেমন ধরো আয়রন থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, সেগুলোকে মেটালোপ্রোটিন বলা হয়। ফ্ল্যাভোপ্রোটিন হচ্ছে প্রোটিনের সাথে যদি ফ্ল্যাভিন যৌগ থাকে, এফএডি, ফ্ল্যাভিন এডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা হচ্ছে একটা কোএনজাইম, এটা যদি যুক্ত থাকে তাহলে সেটাকে ফ্ল্যাভোপ্রোটিন বলা হয়। আর লৌহ প্রোফাইরিন প্রোটিন হচ্ছে এই ধরনের প্রোটিন সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে, আয়রন প্রোফাইরিন যৌগ বা সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে, সেই ধরনের প্রোটিনকে বলা হবে লৌহ প্রোফাইরিন প্রোটিন। যুগ্ম প্রোটিনটা কিন্তু সহজ, তোমরা উদাহরণ সহ একটু পড়বা। সরল প্রোটিনটা একটু কঠিন, কঠিন বলতে একটু মুখস্থ করতে হবে, তোমরা কিন্তু একটু কষ্ট করে সরল প্রোটিনটা মুখস্থ করবা, ঠিক আছে? এখন আমি উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন নিয়ে একটু আলোচনা করব। এই প্রোটিনগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তাপের প্রভাবে বা এনজাইম বা বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় বা কৃত্রিমভাবে তৈরি হয়। যেমন ধরো এই যে পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, এগুলো কিন্তু মুক্ত অবস্থায় থাকে না প্রকৃতিতে, উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণী কারো ক্ষেত্রে থাকে না। যখন আমরা আমিষ খাই, আমিষ যখন পরিপাক হওয়া শুরু করে, তখন প্রোটিন পেপসিন এনজাইমের কার্যকারিতায় বা এনজাইমের কার্যকারিতায় পেপটাইড এবং প্রোটিওজ উৎপন্ন করে। খেয়াল করে দেখো, এই পেপটাইড এবং প্রোটিওজ কিন্তু আগে ছিল না। প্রোটিন ভেঙে পেপটাইড এবং প্রোটিওজ তৈরি হলো কখন? ডাইজেশনের সময়, আমাদের যখন পরিপাক হয় তখন। এগুলো আমরা পরিপাক অধ্যায়ে জানবো সেকেন্ড পেপারের। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিলাম যে এই পেপটাইড, প্রোটিওজ এগুলো আগে থেকে থাকে না আমাদের শরীরে। প্রোটিনের বিভিন্ন যখন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় অথবা বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় এগুলো পরবর্তীতে উৎপাদিত হয়, তাই এগুলোকে বলা হচ্ছে উদ্ভূত প্রোটিন বা উৎপাদিত প্রোটিন। গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, একটা হচ্ছে প্রথম শ্রেণী আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী কি? যেসব প্রোটিনে সবকটি অপরিহার্য উপাদান থাকে তাদেরকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। যেমন ধরো হচ্ছে মাছ, দুধ, বাদাম, এগুলোতে আমরা প্রায় মোটামুটি সব কয়টি অ্যামিনো অ্যাসিড থাকে এগুলোর ক্ষেত্রে, মানে প্রোটিন গঠনকারী সব কয়টি অ্যামিনো অ্যাসিড থাকে। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে এই সব প্রোটিনে অপরিহার্য সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে না, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। যেমন সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদের যে প্রোটিন আছে সেগুলোই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এই হচ্ছে প্রোটিনের শ্রেণীবিন্যাস। প্রোটিনের শ্রেণীবিন্যাস তোমরা বাসায় মুখস্থ করবে, তোমাদের একটু কষ্ট হবে কিন্তু এটা মুখস্থ করবা, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার ক্লাস এই পর্যন্তই। এখন বলো তো তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা?